দাও ভাই হে, দাও দাও দাও, যা আছে তুমি আমাকে দাও। কত করে দিচ্ছ? 105 মোহর। দিয়ে দাও দিয়ে দাও, যা আছে পাল্লায় তোলো। গলদা চিংড়ি সকলের জন্য নয়। এটা কি হলো মন্ত্রী মশাই? এ মা বোঝে না, আরে এটাকে বাজার করা বলে। যার পয়সা আছে তারাই বাজার করে। ভাই আমি 6 মোহর দেব, সব মাছ ওজন করো। 6 মোহর? হ্যাঁ দিচ্ছি 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 গোপাল দাদা দিচ্ছি। বাহ, গোপাল দাদু, তাহলে গলদা চিংড়িগুলো আমাদের? এই কখনো না, ওই গলদা চিংড়ি আমি নেব। ভাই 7 মোহর দেব, সব মাছ আমার। উফ, আজ যে কার মুখ দেখে উঠেছি কে জানে। ঠিক আছে মন্ত্রী মশাই। এই গুলটি, এটা কি হচ্ছে রে? বলদারে যুদ্ধ হচ্ছে, চুপচাপ দেখে যা। ভাই ওই মাছ আমাকেই দাও, আমি 10 মোহর দেব। কত গোপাল দাদা? হ্যাঁ 10 মোহর? হ্যাঁ আমি ঠিক শুনছি তো? কি মনে করেছো গোপাল, তুমি আমাকে হারিয়ে দেবে? আমি 50 মোহর দেব, সব মাছ আমাকে দেবে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, মাছের নিলাম হচ্ছে, গলদা চিংড়ি নিলামে উঠেছে। আমি 60 মোহর দেব, সব মাছ আমাকে দেবে। হি, আমি 100 মোহর দেব, 100, বুঝেছো? দাও দাও, সব মাছ দাও দাও। তাহলে আমি 100 মোহরেই থামি। হ্যাঁ থামো। আরে আমি মন্ত্রী, আমার সাথে লড়বে ওই পেটমোটা গোপাল? এই বুদ্ধিটা নেই যে মন্ত্রীর সাথে লড়তে গেলে অর্থের জোরটা থাকা চাই। এই নিন মন্ত্রী মশাই, 10টা গলদা চিংড়ি। দাও, আর এই নাও 100 মোহর। চলি গোপাল। সত্যি গোপাল, এতদিন জানতাম গোপাল মানে বুদ্ধি, আজ জানলাম গোপাল হলো বুদ্ধু। চলি। বুদ্ধুটা যে কে সেটা বেশ বুঝতে পারলো সবাই। কিরে আমার বানর সেনা, কি বুঝলি? হ্যাঁ, বোকারাই 5 মোহরের মাছ 100 মোহরে নেয়। ভালো করে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে রাজসভায় আসুন মন্ত্রী মশাই, রাজসভায় কথা হবে। চল দেখি বাজারের ওদিকটাতে কি মাছ পাওয়া যায়। বাবা, গোপালের কি বুদ্ধি, মন্ত্রী মশাইকে একেবারে ধুইয়ে দিল। চল চল চল, এই খবর সবাইকে বলতে হবে। মন্ত্রী মশাইয়ের এই মাছ হজম হলে হয়। ও মন্ত্রী মশাই, রাজ্যে তো একবারে ঢিড়ি পড়ে গেছে। এই তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসো না তো। আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোবড়ে গেছে। আরে আমার উপর চড়ছেন কেন? বোকামি করলেন আপনি আর রাগ দেখাচ্ছেন আমাকে। আবার আবার তুমি আমাকে মনে করাচ্ছ। মন্ত্রী মশাই, আমি আপনাকে খুব সম্মান করি। আপনি এই রাজ্যের মন্ত্রী, মহারাজের পরেই আপনার জায়গা। সেই আপনাকেই ওই গোপাল মার ঘোল খাইয়ে দিল। কি আর করবো বলো, পড়ে গেলাম ফাঁদে। আর এই ফাঁদে পড়েই এই আমি বগা এখন মনে মনে কাঁদছি। কাঁদলে তো হবে না মন্ত্রী মশাই, কিছু তো একটা করতে হবে যাতে গোপালকে আচ্ছা করে বোকা বানানো যায়। যে তো কবে থেকেই ভেবে চলেছি, হচ্ছে আর কোথায়। আমার কাছে এমন একটা পরিকল্পনা আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কি পরিকল্পনা? বলবো বলেই তো এই মুখে ঝাঁপটি খুলেছি, কিন্তু বলার আগে তো একটা কথা দিতে হবে। কি কথা? আরে মোহর চাও তো দেব দেব, যত চাইবে তত দেব, কোনো কার্পণ্য করব না। ধুর, মোহরকে চাই, আমি গোপালের জায়গায় বসতে চাই। এই ব্যাপারে আপনাকে তদবির করতে হবে। এ আর এমন কি, এ আমার বাম হাতের কাজ। কিচ্ছু ভেবো না, কিচ্ছু না। ঠিক আছে, কাল মহারাজের ক্ষৌরকর্ম করতে যাব, তখন মহারাজকে যা বলার বলবো। ঠিক আছে, তাহলে কালকে নতুন কিছু একটা শুনবার জন্য অপেক্ষা করব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি এমন ঘুঁটি সাজাচ্ছি যে গোপাল আর নিজের ঘরে কোনোদিন ফিরতে পারবে না। আহ, কি শান্তি। উহ, কি মন্ত্রী মশাই, গলদা চিংড়ির পদ খেলেন? ও, আজ বুঝি মন্ত্রী গলদা চিংড়ি কিনেছে? বাহ 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 বাহ, খুব ভালো। জানো তো মন্ত্রী, গলদা চিংড়ি আমার খুব প্রিয়। তা কত দাম নিল? এই মানে 5 মোহর মহারাজ। হ্যাঁ 5। কেন অর্ধসত্য বলছেন মন্ত্রী মশাই? অর্ধসত্য? চিংড়ি নিয়ে অর্ধসত্য? সে আবার কি? দাম 5 মোহরই ছিল, কিন্তু মন্ত্রী মশাই কিনেছেন 100 মোহর দিয়ে। কি মন্ত্রী মশাই, ঠিক বলেছি? গলদা চিংড়ি 100 মোহর? না না না, গোপাল গোপাল, হয় আমি পাগল নয় তুমি পাগল। পুরো ঘটনা শুনুন, তারপর বিচার করবেন।
চিংড়ি কত করে দিচ্ছ? 100-এর 5 মোহর। গলদা চিংড়ি সকলের জন্য নয়। ভাই আমি 6 মোহর দেবো। 7 মোহর দেবো, আমি 10 মোহর দেবো, আমি 50 মোহর দেবো। আমি 60 মোহর দেবো। আমি 100 মোহর দেব। তাহলে আমি 100 মোহরেই থামি। এসে নাও, দুদিন বই তো নয়, পাখি জানে কখন সন্ধে হয়। গোপাল, তার মানে ওই 5 মোহরের চিংড়ি মন্ত্রী কিনেছে 100 মোহর দিয়ে। ও মা, চিংড়ি উঠেছে নিলামে। 100 মোহর দামে। বাবা, এই এত সব ব্যাপার ঘটে গেছে, হ্যাঁ? তবে আর বলছি কি, মন্ত্রী মশাই পুরো বোকা বনে গেছেন। তখন যদি তুমি মন্ত্রী মশাইয়ের মুখটা দেখতে। মন্ত্রীমশাই ভাবতেই পারেননি যে 5 মোহরের চিংড়ি মাছ 100 মোহরে নিতে হবে। সকাল সকাল দারুণ একটা খবর শুনিয়েছিস তোরা। এর জন্য তোদের সর্ষের তেল, নুন আর এই নারকোল কোড়া দিয়ে মুড়ি মেখে দিচ্ছি, খা। নারকল দিয়ে মুড়ি মাখা কতদিন খাইনি। এই নে নে নে, তোরা একটু বস, আমি তোদের খাবার নিয়ে আসছি। হ্যাঁ, এ কি মন্ত্রী, শেষকালে চিংড়ি মাছ নিলামে উঠলো? কালে কালে কত কি হলো, চিংড়ি মাছও নিলামে উঠলো। এটা একটা অভাবনীয় ঘটনা। সভাকবি, তুমি তোমার কাব্যগ্রন্থে এই ঘটনাটা বেশ সাজিয়ে গুছিয়ে রেখো। ইতিহাসে এই নাম অমর রবে, চিংড়ি নিলাম নামে মন্ত্রী মশাই রবেন ভবে। কি মন্ত্রী মশাই, হালচাল কেমন? কি আর বলবো, চিংড়ি নিয়ে আজ গোপাল যা করলো তাতে আর চিংড়ি কোনো দিনও মুখে রুজবে না। আর গোপালকে দেখলেই ওই চিংড়ির কথা মনে পড়ে যাবে। আরে ঘাবড়াচ্ছেন কেন? কাল সকালটা হতে দিন না, তারপর দেখুন কি হয়। গোপাল জব্দ হবে বলছো? বলছি মানে করে দেখাবো। আপনি ঘরে যান, মাথা ঠান্ডা করুন। ওই গোপালের ওপর আমারও খুব রাগ আছে। ওর খুব বুদ্ধির অহংকার। ওর বুদ্ধির করে যদি জল ঢালতে না পারি তো আমার নাম পবন নয়। ঠিক আছে ঠিক আছে, তোমার কথায় আমি বিশ্বাস করছি। মন হালকা করে পারি যান। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কথা রাখো, আমি আমার কথা রাখছি। মহারাজ, আমরা তো পুরুষানুক্রমে আপনাদের সেবা করে চলেছি। তা কি আর জানি না পবন, তোমার বাবা আমার বাবার ক্ষৌর কর্ম করত, তোমার ঠাকুরদা আমার ঠাকুরদার চুল দাড়ি পায়ের নখ কাটতো, আর এখন তুমি কাটছো। হ্যাঁ মহারাজ, আমার বাবার কাছে শুনেছি আপনার বাবার চুল ছিল রেশমের মতো। তারা সব স্বর্গে গেছেন, মহান আত্মা। বুঝলে পবন, বাবার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। আপনি তো এখানে খুব সুখে রয়েছেন, কিন্তু আপনার বাবা ঠাকুরদা কেমন রয়েছেন এটা জানা তো আপনার কর্তব্য। সে তো ঠিক বলেছ, কিন্তু স্বর্গ থেকে খবরটা কিভাবে আনবো? একজন চালাক চতুর লোক লাগবে, আর একজন তান্ত্রিক লাগবে। আপনার সবাই চালাক চতুর লোক আছে মহারাজ? আছে মানে? গোপাল, আমার গোপালের মতো চালাক এই মুহূর্তে কোথাও নেই। ব্যাস, তাহলে তো কথাই নেই। আপনি গোপালকে বলুন, আর আমি তান্ত্রিকের ব্যবস্থা করছি। বাহ, বেশ বেশ, খুব ভালো। তাহলে কবে গোপাল যাবে? শুভ কাজ কি দেরি করে কেউ করে? বটেই তো। আপনি লোক লাগিয়ে গোপালের বাড়ির কাছে একটা বেদি করিয়ে নিন আজকের মধ্যে, তাহলে কাল গোপালের স্বর্গযাত্রা। কিন্তু গোপাল কি করে স্বর্গে যাবে? কেন? মন্ত্রে জোরে গোপাল ওই বেদির ওপর বসবে। তার আগে বেদির চারধারে শুকনো কাঠ সাজিয়ে রাখতে হবে। গোপাল বেদিতে বসা মাত্র শুকনো কাঠে আগুন লাগিয়ে দিতে হবে। ওমা, গোপাল যে আগুনে পুড়ে যাবে। তাহলে তান্ত্রিক কেন আছে মহারাজ? তান্ত্রিকের মন্ত্রের জোর গোপালকে সশরীরে স্বর্গে নিয়ে যাবে। একবার ভাবুন মহারাজ, স্বর্গ থেকে আপনার বাবার খবর পেলে আপনার বৃদ্ধা মা কিরকম খুশি হবেন। ঠিক বলেছ, তার মানে বলতে চাইছো বিপদের কোনো সম্ভাবনাই নেই? না না, তবে একটা কথা আছে মহারাজ, গোপালকে খুব চালাকির সঙ্গে স্বর্গ থেকে ফিরে আসতে হবে। আপনার বাবা যদি ছাড়তে না চান, তবে গোপালকে নানান ফন্দি ফিকির করে আপনার কাছে ফিরে আসতে হবে। ও গোপালের খুব বুদ্ধি, গোপাল ঠিক ফিরে আসবে। হ্যাঁ, আমি আজই গোপালকে বলবো। খুব ভালো মহারাজ, শুভ কাজে কখনো দেরি করতে নেই। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উফ, গোপালটা তো দেরি করছে না। তার মানে পবন বেটা মহারাজকে গোপালের ব্যাপারে কিছু একটা বলেছে। কি হয়েছে মহারাজ, গোপালকে নিয়ে এত ভাবছেন? আছে আছে, গোপালকেই আমার লাগবে। মহারাজের জয় হোক।
এই তো গোপাল, আমার গোপাল এসেছে। উফ, তোমার দেরি দেখে আমার তো প্রাণ উড়ে যাচ্ছিল। গোপাল, তোমাকে যেতে হবে, তুমি তোড়জোড় করো। যাব? কোথায় যাব মহারাজ? আমার বাবা, ঠাকুরদা, ঠাকুমা কেমন আছে সব খবর আনতে হবে স্বর্গ থেকে। মানে আমাকে স্বর্গে যেতে হবে? কি কেমন কথা? স্বর্গে যেতে গেলে তো আমাকে মরে যেতে হবে মহারাজ। না না, তুমি মরবে কেন? পবন এক তান্ত্রিক আনছে, তান্ত্রিক মন্ত্র পড়বে, আর সেই মন্ত্রের জোরে তুমি জীবন্ত স্বর্গে যাবে। ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো মহারাজ, আমি তো এর চিত্র বিচিত্র কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পবন যেমন নখ কাটতে কাটতে বলে, আপনি দেখেন খুব সুখে রয়েছেন, কিন্তু আপনার বাবা ঠাকুরদা কেমন রয়েছেন এটা জানা তো আপনার কর্তব্য। সে তো ঠিক বলেছ, কিন্তু স্বর্গ থেকে খবরটা কিভাবে আনবো? একজন চালাক চতুর লোক রাখবে আর একজন তান্ত্রিক রাখবে। শুনলে তো, তৈরি হয় না। মহারাজ, আপনি আমাকে মারতে চান তো জল্লাদ ডাকুন, শুলে চড়িয়ে দিন, কিন্তু এ তো অসম্ভব। সশরীরে কেউ স্বর্গে যায়? তার মানে আমার কাজ তুমি করবে না? তুমি ভীতু, তুমি আমাকে ভালোবাসো না। তার মানে এই সব পবন আর মন্ত্রী মশাইয়ের কাজ। ঠিক আছে মহারাজ, আপনার বাবার খবর নিয়েই আসবো। বাবা, এ তো খুব পুণ্যের কাজ। গোপাল, তোমার কি ভাগ্য! হ্যাঁ, মানুষ মরে স্বর্গে যায় আর তুমি জীবন্ত স্বর্গে যাচ্ছ। বাহ! আপনিও যেতে পারেন। মহারাজ, মন্ত্রী মশাইকে পাঠান না। আরে ছ্যা 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 ছ্যা, মন্ত্রী করবে এই কাজ? কোথায় তোমার বুদ্ধি আর কোথায় চিংড়ি নিলাম মন্ত্রীর বুদ্ধি? না না না, তোমাকেই যেতে হবে। শোনো গোপাল, তুমি তোমার বাড়ির বাইরে আজ রাতের মধ্যেই বেদি একটা তৈরি করে নাও। যাক, একটা বাঁচার রাস্তা পাওয়া গেল। বেদিটা আমি তৈরি করব, আর একটা উপায় বিজ্ঞানীর কাছ থেকে নিতে হবে, আগুন থেকে বাঁচবার উপায়। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি আজই বাড়ি ফিরে বেদি বানাচ্ছি। বাড়ি যাবার আগে খাজাঞ্চির কাছ থেকে তোমার যত লাগবে মোহর নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। গোপাল মেনে নিল? এ তো অন্যায়। না না, গোপালের সাথে কথা বলতে হবে। এবার আপদ বিদায় হবে। বিজ্ঞানী, তোমার সাথে একটু দেখা করতে এলাম। আমি তোমার সাথে কথা বলবো বলে বসে আছি। দেখো, সভাকবিও আছে। এ তুমি কি করলে গোপাল? তোমার সাথে পড়লো যে আমাদেরও কপাল। এটা তো আত্মহত্যা। আগুনের তাপ থেকে কিছুক্ষণ বাঁচার উপায় কি আছে বিজ্ঞানী? হ্যাঁ, তা আছে। আমার কাছে একটা তেল আছে, যেটা সারা গায়ে মেখে নিলে আগুন বেশ অনেকক্ষণ তোমাকে কিচ্ছু করতে পারবে না। ব্যাস, এইটুকুই আমার জানার ছিল। তার মানে আমাদের গোপাল নিশ্চয়ই করেছে ফিকির কিছু। স্বর্গ থেকে কাজ করে চলে আসবে ঠিক পিছু পিছু। কি ভাবছো আমাদের বলো, আমাদের চিন্তা দূর করো। ওখানে কাজে লেগে গেছে আমার বানর সেনা আর কিছু আমার শুভাকাঙ্ক্ষী। মা, সুড়ঙ্গ খোঁড়া শেষ। আপনি একবার বেদির কাছে গিয়ে দাঁড়ান। এই আমি সুড়ঙ্গে ঢুকলাম। বুঝি সুড়ঙ্গখানা বেশ জব্বর হয়েছে। হ্যাঁ, গোপাল দাদা যেরকমটি বলেছে ঠিক সেই রকম সুড়ঙ্গ আমরা করেছি। ভালো ভালো সব মিটে গেলেই ভালো। ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে উপযুক্ত জবাব দিতে হবে। হ্যাঁ, ভাববেন না, অন্যায় যে করে তার কোনো দিনও ভালো হয় না। বাহ, বাবা যেন মাটি ফুঁড়ে বের হলো। বাহ, খুব ভালো, খুব ভালো। এবার বেদির মুখটা ভালো করে ঘাস পাতা দিয়ে ঢেকে দিও। হ্যাঁ, কিচ্ছু ভাববেন না মা, সব ঠিক করে করে রাখবো। বাহ, ভেবেছো তো ভালো। তোমার ঘর থেকে বেদির পর্যন্ত সুড়ঙ্গ। বেদিতে আগুন লাগবে আর তুমি সুড়ঙ্গের ভেতরে ঢুকে একেবারে তোমার ঘরে গিয়ে বসে থাকবে। তারপর হবে আসল খেলা। মন্ত্রী হবেন ভাজা ভাজা। খারসা বলেছো ভাই সভাকবি। ওই দেখো ওপরে দুটো তারা, কাল ওখানে দেখেছিলে? হ্যাঁ, ওটা প্রত্যেক দিন ওই পশ্চিম আকাশেই ওঠে। তা হঠাৎ তারা নিয়ে পড়লেন কেন মহারাজ? ও, তোমাকে তো বলা হয়নি। কাল গোপাল সশরীরে স্বর্গে গিয়ে আমার বাবা, ঠাকুরদা আর ঠাকুরমার খবর নিয়ে আসবে। ও, আমার যে কি আনন্দ হচ্ছে না! কি বলছেন মহারাজ? আমি ঠিকই বলছি। পবন আমাকে বলেছে যে একজন চালাক মানুষই সশরীরে স্বর্গে গিয়ে খবর নিয়ে ফিরে আসবে।
আর গোপাল ছাড়া কেই বা আছে বলো চালাক চতুর? গোপাল রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। কাল রাতে গোপাল সশরীরে স্বর্গে যাবে। তার মানে গোপাল নিশ্চয়ই কিছু ভেবে নিয়েছে। যাই হোক, আমার গোপাল যেন সুস্থ থাকে ঠাকুর। নেপলা, মুখটা দুঃখ দুঃখ করে রাখ, মন্ত্রী মশাই আসছে। ঠিক বলেছিস, গোপাল দাদু বলেছে কেউ যেন কোনো সন্দেহ না করে। কি যে হবে বুঝতে পারছি না। কিছু হবে না, দেখো না, সত্তরের মুখে ছাই দিয়ে গোপাল দাদা ঠিক ফিরে আসবে। পবন, এ তান্ত্রিক নয় তো? তান্ত্রিকের মতো রক্তবস্ত্র কোথায়? এ হলো শ্বেততান্ত্রিক। স্বর্গে তো সব শুভ্র, সবই সাদা মহারাজ। আমার তো স্বর্গ নিয়ে কাজ, আমার মন্ত্রতন্ত্র সবই তো স্বর্গের জন্যে। ও আচ্ছা, বুঝলাম। সময় আগত ওই, যিনি স্বর্গে যাবেন তিনি এবার বেদির ওপর উপবেশন করুন। সাধু মহারাজ, আমি প্রস্তুত। আমি বেদিতে ওঠার আগে রানীমা আর মহারাজকে প্রণাম করে নিই। স্বচ্ছন্দে। প্রণাম রানীমা। আমার আশীর্বাদ তোমাকে রক্ষা করবে। প্রণাম মহারাজ। তুমি তাড়াতাড়ি আমার বাবা, ঠাকুরদা আর ঠাকুরমার খবরটা নিয়ে চলে এসো। এই তো মহারাজ, আমি স্বর্গে ওঠার জন্য চিতায় উঠছি। এসো গোপাল, এসো, তোমাকে একটু আলিঙ্গন করি। দূরে থাকুন, আমি এখন শুদ্ধ। কোনো বোকা আমাকে ধরলেই আমি স্বর্গে যেতে পারবো না। এই মন্ত্রী, তুমি দূরে যাও। চিংড়ি নিলাম মন্ত্রী, বোকার হদ্দ। এই, তুমি কোন সাহসে গোপালকে স্পর্শ করো? চিংড়ি নিলাম মন্ত্রী মানে? ও কিছু না, পরে বলবো। সময় হয়ে গেছে গোপাল। আমিও তৈরি সাধু বাবা। এই আমি বেদিতে উঠলাম। যাই গো গিন্নি, আমার শ্বশুর আর তোমার শ্বশুরের সাথে দেখাটাও করে আসবো। নাও সাধু বাবা, তুমি মন্ত্র বলো আর আগুন জ্বালাও। কিলিবিলি 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 চলেন স্বর্গে, কিলিবিলি 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 চলেন স্বর্গে। নাও, আগুনে চন্দন গুঁড়ো ঢালো, ওরা মাংসের গন্ধটা পাওয়া যাবে না। দিচ্ছি সাধু বাবা। আগুন প্রথমে ধিকি ধিকি, তারপরে ধুধু। আমিও তৈরি, সামনের আগুনটা আমাকে ঢাকুক শুধু। গোপাল এবার বিদায় নিল। বাহ, গিন্নির বুদ্ধি আছে, ঠিক সময় কেঁদেছে। সামনের আগুন আমাকে ছেঁকে ফেলেছে, এইবার গর্তে ঢুকে যাব। স্বর্গে যাবার রাস্তা এই। কুটির বাবার ভোলা মিলে সুড়ঙ্গটা খুব ভালোই কেটেছে। এই তো আমার ঘরের ছাদ দেখা যাচ্ছে। এই উঠে পড়ি। আরে বাবা, গিন্নি খাবার সাজিয়ে রেখেছে, গায়ে মাখার জন্য চন্দন বেটে রেখেছে। খেয়ে নি, তারপর তো আসল কাজ। এতক্ষণে পুরে ছাই। কিলিবিলি 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 চলেন স্বর্গে, কিলিবিলি 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 চলেন স্বর্গে। এটা আবার কি ধরনের মন্ত্র? এটা স্বর্গে যাবার মন্ত্র। এই রকম মন্ত্র আমি কখনো শুনিনি। সরাসরি স্বর্গে যাওয়া কোনোদিন দেখেছিলেন? না, তা অবশ্য দেখিনি। মহারাজ, গোপাল সশরীরে স্বর্গে চলে গেছে। এবার আমার দক্ষিণা। বিজ্ঞানীর তেলটা খুব ভালো, আগুনের কোনো তাপই লাগেনি। এবার গায়ে চন্দন বাটা মেখে নিয়ে জামাটা পরে নি, তারপর শুরু হবে। ওগো চলে এসো। গিন্নির গলা শুনতে পাচ্ছি, আর আকাশের চাঁদটাও দেখতে পাচ্ছি। এই উঠে পড়লাম। ফিরে এসেছি গিন্নি। মহারাজ, আমি স্বর্গে গিয়ে আপনার বাবার আর ঠাকুরদার সাথে দেখা করেছি মহারাজ। করেছো? কি কেমন আছেন ওনারা? খুব কষ্টে আছেন। ও, তা কষ্টটা কিরকম? ওনাদের তো চুল দাড়ি বেড়েই চলেছে, সেই দাড়ি পায়ে জড়িয়ে যাচ্ছে মহারাজ। ওনারা হোঁচট খাচ্ছেন, পড়ে যাচ্ছেন, নখ বড় হয়ে গেছে। আপনি শিগগিরই এই পবনকে স্বর্গে পাঠান মহারাজ। ওরে বাবা, এ তো সাংঘাতিক কথা। পবন, নাও, বেদি তৈরি আর তান্ত্রিকও আছে। মন্ত্রী,
কাঠ জোগাড় করে পবনকে বেরিতে তোলো। ক্ষমা করুন মহারাজ, আমি মন্ত্রীর কথায় গোপালকে জব্দ করার জন্য মিথ্যে বলেছি। প্রহরী, এই পবন তান্ত্রিক আর মন্ত্রীটাকে ধরে কারাগারে পুরে দাও। এই না না, ক্ষমা ক্ষমা মহারাজ, মহারাজ ক্ষমা, মহারাজ ক্ষমা মহারাজ। আমার চোখের সামনে থেকে একে নিয়ে যাও। গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো, কিন্তু একটা কথা বলো তো, তুমি আগুন থেকে বাঁচলে কি করে? বিজ্ঞানীর তেল, তারপর আমার বুদ্ধি, বেরি থেকে আমার বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ কাটা। এখানে আগুন লাগলো, আমার গিন্নি কাঁদলো, সবাই আমার গিন্নির দিকে তাকালো, আর আমি টুক করে সুড়ঙ্গে সেঁধিয়ে গেলাম। ও, বুদ্ধি বটে গোপালের, হ্যাঁ।